রহিম প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো ও সুস্থ আছো। তো আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিৎ নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসগুলোতেও। আজকেও আমরা চলতরিতের হুইটস্টোন ব্রিজ নিয়ে আলোচনা করব এবং এই হুইটস্টোন ব্রিজ নীতিটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য এবং এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো জিনিসটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে। আমরা গত ক্লাসগুলোতে ক্রিশফের প্রথম সূত্র এবং ক্রিশফের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং এই হুইটস্টোন ব্রিজটা সলভ করতে গেলে বা এই হুইটস্টোন ব্রিজটা বুঝতে হলে ক্রিশফের প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তো যারা আমার গত ক্লাসটা দেখোনি তারা অবশ্যই এই ক্লাসটা দেখার আগে সেই ক্লাসটা দেখে নিতে হবে, ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, আত্মস্থ করতে পারবে। তো আমরা হুইটস্টোন ব্রিজ সম্পর্কে আজকে আলোচনা করব। তো হুইটস্টোন ব্রিজ নীতিটা কি? এখানে দেখা যাচ্ছে চারটা রোধ পরপর সাজানো হলো। পি একটা রোধ, কিউ একটা রোধ, আর একটা রোধ, এস একটা রোধ। এই চারটা রোধকে পরপর সাজালে চারটি সংযোগস্থল পাওয়া যায়। চারটি সংযোগস্থল পাওয়া যায়। সংযোগস্থল মানে যেখান থেকে দুইটা তার, আমরা এখানের ক্ষেত্রে যদি বলতে চাই দুইটা তার বা দুইটা রোধ কি হলো যুক্ত হয়ে যে বিন্দুতে মিলিত হলো। তাহলে এটা একটা সংযোগস্থল, এটা একটা সংযোগস্থল, এটা একটা সংযোগস্থল, এটা একটা সংযোগস্থল। তাহলে চারটা রোধকে পরপর শ্রেণীবদ্ধভাবে সাজালে যে চারটি সংযোগস্থল পাওয়া যায় তাদের যে কোনো দুইটি বিপরীত সংযোগস্থলের সাথে একটি কি গ্যালভানোমিটার। তাহলে এটা একটা সংযোগস্থল, এটা একটা সংযোগস্থল, এই দুইটা বিপরীত সংযোগস্থলের মাঝে একটা কি গ্যালভানোমিটার। অপর দুইটি বিপরীত সংযোগস্থলের মাঝখানে একটা যদি তড়িৎচালক শক্তি যুক্ত করি, যেই ব্রিজ তৈরি হবে ওই ব্রিজের নামই হলো হুইটস্টোন ব্রিজ। তাহলে আমি জিনিসটা আবার বলছি, চারটি রোধকে পরপর শ্রেণীবদ্ধভাবে সাজালে যে চারটি সংযোগস্থল পাওয়া যায় তাদের যে কোনো দুইটি বিপরীত সংযোগস্থলের মাঝে একটি গ্যালভানোমিটার, অপর দুইটি বিপরীত সংযোগস্থলের মাঝে একটি তড়িৎচালক শক্তি যুক্ত করে যেই ব্রিজ তৈরি করবে সেই ব্রিজটার নামই হলো হুইটস্টোন ব্রিজ। তো এখানে একটা বিষয় জানতে হবে, গ্যালভানোমিটারটা এখানে কেন যুক্ত করা হলো। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে কোনো একটা বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি ও পরিমাণ নির্ধারণ করবে হলো গ্যালভানোমিটার। মানে এই তারের ভিতর দিয়ে যদি কারেন্ট আসে, এই তারের ভিতর দিয়ে যদি কারেন্ট আসে তাহলে এই গ্যালভানোমিটারের কাঁটা কি দিবে? বিক্ষেপ দিবে, বিক্ষেপ দিবে। তাহলে বি থেকে ডি বিন্দুতে আসতে যেদিকে বিক্ষেপ দিবে, ডি থেকে বি বিন্দুতে গেলে তার বিপরীত দিকে বিক্ষেপ দিবে। মানে তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট দিকে গেলে গ্যালভানোমিটার যেদিকে বিক্ষেপ দিবে, বিপরীত দিকে গেলে তা বিপরীত দিকে দিলে অপর দিকে কি করবে? বিক্ষেপ দিবে। তো আমরা এই তড়িৎ চালক শক্তির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট আসলো, কারেন্টটা এ বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হয়ে গেল। I1 কারেন্ট এবং I2 কারেন্ট হয়ে বিভক্ত হয়ে I1 কারেন্ট বি বিন্দুতে পৌঁছালো, আর এখানে I2 কারেন্ট ডি বিন্দুতে পৌঁছালো। এই বি বিন্দুতে যেই কারেন্ট পৌঁছালো সেটা বি হতে ডি বিন্দুতে আসতে পারে, আবার বি থেকে কোথাও আসতে পারে, সিতে আসতে পারে। ঠিক তদ্রূপভাবে ডি বিন্দুতে যেসব ইলেকট্রন, যেসব কারেন্ট আসলো সেটা কিন্তু বি বিন্দুতেও যেতে পারে, আবার সি বিন্দুতেও যেতে পারে। তো বি বিন্দু থেকে কি ডি বিন্দুতে আসবে নাকি ডি বিন্দু থেকে বি বিন্দুতে আসবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে বিভবের উপর, বিভব পার্থক্যের উপর। আমরা জানি কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হয়? সঞ্চালিত হয়। বি বিন্দুর বিভব যদি বেশি হয় কাজ চেয়ে ডি বিন্দুর চেয়ে, তাহলে কারেন্ট যাবে বি থেকে কোন দিকে? ডি এর দিকে। তো আমরা এখানে মনে করলাম বি বিন্দুর বিভবটা বেশি কাজ চেয়ে ডি বিন্দুর চেয়ে। বি বিন্দুর বিভবটা যদি বেশি হয় কাজ চেয়ে ডি বিন্দুর বিভব চেয়ে, তাহলে কারেন্ট আসবে বি হতে ডি বিন্দুতে, বি হতে ডি বিন্দুতে আসবে। এবং বি হতে I1 কারেন্ট বি বিন্দুতে পৌঁছানোর পর এই
বি বিন্দু থেকে কারেন্টটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কিছু কারেন্ট I3 কারেন্ট হয়ে সি বিন্দুতে আসবে, আবার কিছু কারেন্ট গ্যালভানোমিটারের ভিতর দিয়ে, আমরা এখানে গ্যালভানোমিটারের কারেন্টটাকে আইজি দ্বারা প্রকাশ করতেছি। গ্যালভানোমিটারের কারেন্টটাকে আইজি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে বি হতে কারেন্ট কখন ডি বিন্দুতে আসবে? যখন বি বিন্দুর বিভবটা বেশি হবে কার চেয়ে? ডি বিন্দুর বিভবের চেয়ে। আবার যদি ডি বিন্দুর বিভব বেশি হয় বি বিন্দুর চেয়ে, তাহলে কারেন্ট যাবে ডি হতে বি এর দিকে। কিন্তু কখনোই একসাথে কারেন্ট আসবে না বি থেকে ডিতে, আবার ডি থেকে বিতে এই ধরনের কারেন্ট আসবে না। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট কি হয়? সঞ্চালিত হয়। তাহলে বি বিন্দু হতে কারেন্ট আইজি কারেন্ট হয়ে ডি বিন্দুতে এসে আবার কোথায় সি বিন্দুতে পৌঁছে I3 এর কারেন্টের সাথে মিশে মোট কারেন্ট হয়ে এদিকে চলে আসবে, কোষের মধ্যে গমন করবে। এখানে চাবিকে এখানে খোলা থাকার অর্থ হচ্ছে এখানে তড়িৎ প্রবাহিত হবে না, এটা শর্ট সার্কিট, এখানে তড়িৎ প্রবাহিত হবে না এই বর্তনীতে। যদি এটা যদি লাগানো থাকে, এটা যদি এভাবে সংযোগ দেয়, তখন কিন্তু এটার ভিতর দিয়ে, এই সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট চলাচল করবে। তাহলে এই চাবির উপরে ডিপেন্ড করে এখানে তড়িৎ প্রবাহিত হবে কি না। এখন আরেকটা জিনিস আমরা যেটা এখানে পড়লাম, বি বিন্দুর বিভব যদি বেশি হয় ডি বিন্দুর চেয়ে, তাহলে বি হতে কারেন্ট ডি এর দিকে আসবে। আবার যদি ডি বিন্দুর বিভব বেশি হয় বি বিন্দুর চেয়ে, তাহলে কারেন্ট যাবে ডি হতে কোথায়? বি বিন্দুর দিকে। এই ক্ষেত্রে যদি বি আর বিডি, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে। বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব যদি কি হয়? সমান হয়, তাহলে কি হবে? কারেন্ট কোন দিক দিয়ে যাবে? আমরা একটু আগে বলেছিলাম উচ্চ বিভব থেকে কারেন্ট নিম্ন বিভবের দিকে আসে। এখানে আমরা মনে করলাম বি বিন্দুর বিভবটা বেশি, সেজন্য কারেন্টের দিকটা আমরা এদিকে দেখিয়েছি। যদি দুই বিন্দুর বিভব যদি কি হয়ে যায়? সমান হয়ে যায়। বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব যদি সমান হয়ে যায়, কিন্তু এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে বা এই পথ দিয়ে কারেন্ট কিন্তু আসবে না। দুই বিন্দুর বিভব যদি সমান হয়ে যায়, এই বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব যদি সমান হয়ে যায়, তাহলে এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট আসবে না, মানে এই গ্যালভানোমিটারের কাটা কোনো বিক্ষেপ দিবে না। গ্যালভানোমিটারের এই অবস্থাটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজের ভারসাম্য অবস্থা। তাহলে হুইটস্টোন ব্রিজের ভারসাম্য অবস্থাটা কি? ভারসাম্য অবস্থা বা নিস্পন্দ অবস্থা। ভারসাম্য অবস্থা, নিস্পন্দ অবস্থা কাকে বলে? হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব যদি কি হয়ে যায়? সমান হয়ে যায়। এই গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব যদি কি হয়? সমান হয়, তাহলে ওই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট আসবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিবে না। এই অবস্থায় গ্যালভানোমিটারের ভিতর কারেন্টের পরিমাণটা কি হবে? শূন্য হবে। এই অবস্থাকে গ্যালভানোমিটারের ভারসাম্য অবস্থা বা নিস্পন্দ অবস্থা বলা হয়। এবং এই ক্ষেত্রে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট আসবে না। গ্যালভানোমিটারের ভারসাম্য অবস্থা বললেই আইজি এর মান কি হবে? শূন্য হবে। আইজি মানে গ্যালভানোমিটারের প্রবাহ, বা গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্টের পরিমাণটা কি হবে? শূন্য হবে। এখানে আইজি দ্বারা বোঝাচ্ছি গ্যালভানোমিটারের কারেন্ট। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম সেগুলো চিত্রের বর্ণনা, এবং এইও বলছি কারেন্ট বি থেকে ডিতে আসবে নাকি ডি থেকে বিতে আসবে সেটা আলোচনা করেছি। এবং বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব যদি সমান হয়, এটাকে বলা হয় ভারসাম্য অবস্থা, হুইটস্টোন ব্রিজের ভারসাম্য অবস্থা। এই ক্ষেত্রে আইজি এর মানটা কি হবে? শূন্য হবে। তাহলে আমরা ভারসাম্য অবস্থা বললে, হুইটস্টোন ব্রিজের ভারসাম্য অবস্থা বললে মনে করতে হবে এই গ্যালভানোমিটার, এই পথটা কি হয়ে গেল? ব্লক হয়ে গেল। এই পথটা ব্লক, এই পথের ভিতর দিয়ে কোনো কারেন্ট আসবে না। এটা একটু মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের কাজে আসবে। আশা করি ভারসাম্য অবস্থাটা বুঝছো। এখন আমরা এই সার্কিট থেকে একটা সমীকরণ, ভারসাম্য অবস্থার সমীকরণ বের করব। কির্শফের সূত্রগুলো ব্যবহার করে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র ব্যবহার করে আমরা ভারসাম্য অবস্থার একটা সূত্র বের করব, প্রতিপাদন করব। এক্ষেত্রে আমরা তাহলে শুরু করি। আমরা এখন যেটা করব, ভারসাম্য অবস্থার সমীকরণ, হুইটস্টোন ব্রিজের ভারসাম্য অবস্থার সমীকরণ প্রতিপাদন করব।
পরিঘটন করব। তো এক্ষেত্রে আমরা বি বিন্দুতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রথম সূত্র প্রয়োগ করব। কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করি। তো আমরা জানি কিরশফের প্রথম সূত্রটা হচ্ছে যে কারেন্টের সূত্র কিরশফের প্রথম সূত্র। তাহলে কারেন্টের সূত্র কি? তাহলে বি বিন্দুতে কোন কোন কারেন্ট আসতেছে আর কোন কোন কারেন্ট চলে যাচ্ছে তারা পরস্পর সমান হবে। বি বিন্দুতে কিন্তু I1 কারেন্ট আসতেছে, বি পয়েন্টে I1 কারেন্ট আসতেছে। বি পয়েন্ট থেকে চলে যাচ্ছে কারা IG কারেন্ট এবং I3 কারেন্ট। তাহলে আমরা কি লিখতে পারি? I1 সমান IG প্লাস I3। তো আমরা যেহেতু আমরা এখানে ভারসাম্য অবস্থার সমীকরণ ব্যবহার করতেছি, তাহলে আমরা এখানে IG এর মানটা 0 বসাতে পারবো, কারণ যেই সমীকরণটা প্রতিপাদন করব সেটা স্পেশালি ভারসাম্য অবস্থার জন্য। সেজন্য ভারসাম্য অবস্থা বললেই তো IG এর মান কি হবে? 0 হবে। তাহলে IG এর মান যদি আমি এখানে 0 করে দিই, তাহলে এখানে I সমান 3 পাবো। IG সমান I1 সমান I3, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক তদ্রূপভাবে ডি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র যদি ব্যবহার করি, ডি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করলে আমরা কি পাবো? তাহলে ডি বিন্দুতে কোন কোন কারেন্ট আসতেছে? এটা I4 কারেন্ট আমরা এদিকে দেই। তাহলে ডি বিন্দুতে আসতেছে I2 আর IG, চলে যাচ্ছে I4। তাহলে I2 প্লাস IG সমান কি? I4। তাহলে I4, তাও আবারও কি করলাম? IG এর মানটা 0 বিবেচনা করলাম। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে I1 সমান I3, আর একটা পেলাম I2 সমান I4। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিব, এটাও 2 নম্বর সমীকরণ দিব। এখন আমরা বি বিন্দু এবং ডি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করছি। এখন হলো, তাহলে আমরা কেন বি বিন্দু এবং ডি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করলাম, কেন আমরা এ বিন্দুতে এবং সি বিন্দুতে প্রয়োগ করি নাই? তাহলে এটার আনসার হলো, আমরা কিন্তু ভারসাম্য অবস্থা মানে গ্যালভানোমিটারের সাথেই হইতে হবে, জিনিসগুলা গ্যালভানোমিটারের সাথে হইতে হবে, মানে গ্যালভানোমিটারের কারেন্ট 0 হইতে হবে, IG এর মানটা 0 হইতে হবে। সেজন্য আমরা বি বিন্দু গ্যালভানোমিটারের উভয় প্রান্তে কিরশফের প্রথম সূত্র কি করছি? প্রয়োগ করছি, কারণ ভারসাম্য অবস্থা জিনিসটা গ্যালভানোমিটারের সাথেই জড়িত, এবং সেজন্য গ্যালভানোমিটারের 2 প্রান্ত থেকে আমরা কিরশফের প্রথম সূত্র ব্যবহার করেছি। এরপরে আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। দ্বিতীয় সূত্রটা, এটা একটা লুপ, আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। আমরা বলেছিলাম দ্বিতীয় সূত্রটাকে লুপ সূত্র বলা হয়, আবার জাংশন সূত্র বলা হয়। এ বি ডি এ লুপে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি। তাহলে যে লুপটা দিলাম, প্রথমে এ থেকে বিতে যাব। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছি? তড়িৎ প্রবাহের দিক যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে পজিটিভ ধরব, তড়িৎ প্রবাহের দিক যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে পজিটিভ ধরব। এখানে কারেন্ট যাচ্ছে কি? I1, এবং এটার সাথে রোধ হচ্ছে কি? P। মানে কোনো একটা আবদ্ধ বর্তনীতে বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহগুলোকে কি করব? গুণ করব। আমি যেই রূপটা বিবেচনা করব, ওই রোধগুলোর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের রিলেটেড তড়িৎ প্রবাহ কি করব? গুণ করব। তাহলে এই লুপ এ থেকে বিতে যাচ্ছি, প্রথমে এ থেকে বিতে যাচ্ছি, এখানে রোধ হচ্ছে তাহলে এখানে কারেন্ট হচ্ছে I1 এবং রোধ হচ্ছে P। তাহলে এ থেকে বিতে যাব, বি থেকে ডিতে যাব, তাহলে এখানে কিন্তু প্লাস, কারেন্টের ঘড়ির কাঁটার দিকেই যাচ্ছে। তারপরে প্রবাহ হচ্ছে IG আর রোধ হচ্ছে জি। এখানে জি একটা গ্যালভানোমিটার হলেও গ্যালভানোমিটার প্রত্যেকটা যন্ত্রের মধ্যে একটা কি থাকে? রোধ থাকে। গ্যালভানোমিটার যন্ত্রের মধ্যে একটা কি আছে? রোধ আছে। এই রোধটাকে আমরা জি দ্বারা প্রকাশ করতেছি, এবং এটার প্রবাহ হচ্ছে IG। তাহলে এটাও পজিটিভ, কারণ এটা ঘড়ি কাঁটার দিকে। তাহলে এটা
ডি থেকে এ না, কারণ আমার লুপে বি থেকে ডি যাব, ডি থেকে এতে যাব, তাহলে ডি থেকে এ হলো মাইনাস I2 আর সমান কি শূন্য। শূন্য কেন দিলাম? কারণ আমি যেই লুপটা বিবেচনা করলাম এখানে কোনো তড়িৎচালক শক্তি নাই, সেজন্য শূন্য। তাহলে আমরা আবারও যদি আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম এটা কিন্তু ভারসাম্য অবস্থার জন্য, ভারসাম্য অবস্থায় আইজি এর মানটা শূন্য। তাহলে এটা এই টার্মটা শূন্য হয়ে যাবে, এই টার্মটাকে সমান চিহ্নের পাশে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে এটা I1/I2, আই জিনিসটাকে R/P, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। ঠিক তদ্রূপভাবে আমরা এই লুপেও পাশে আরেকটা লুপ আছে, এই লুপেও আমরা কির্চফের দ্বিতীয় সূত্র ব্যবহার করব। তাহলে আমি লিখে দিই BC DB লুপে কির্চফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব কির্চফের দ্বিতীয় সূত্র। তাহলে আমি বি থেকে সিতে যাব, বি থেকে সিতে দিলে তাহলে কারেন্ট হচ্ছে I3 এবং রোধ হচ্ছে কিউ, কারেন্ট হচ্ছে I3, রোধ হচ্ছে কিউ, এটা ঘড়ির কাঁটার দিকে। এখন সি থেকে ডিতে আসবো, এটা অবশ্যই মাইনাস সাইন, কারণ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকেই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে I4S। এরপরে কারেন্ট যাচ্ছে ডি থেকে কোথায়? বি এর দিকে, তাও কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হবে IG জি, এখানে কারেন্ট হচ্ছে IG, রোধ হচ্ছে জি, সমান শূন্য। এই লুপের মধ্যে কোনো তড়িৎচালক শক্তি নাই, তড়িৎচালক শক্তি তো নিচে, যেটা আমরা বিবেচনা করি নাই, সেজন্য শূন্য। তাহলে এখানে যদি ভারসাম্য অবস্থার সমীকরণটা ব্যবহার করি, তাহলে I3Q এটাকে এ পাশে নিয়ে গেলাম, আর ভারসাম্য অবস্থায় IG এর মানটা কি হবে? শূন্য হবে। তাহলে এই জিনিসটাকে যদি I3/I4 তাহলে S/Q, এটাকে 4 নম্বর সমীকরণ আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা কিন্তু I1 সমান I3, এই জায়গায় I3 এর জায়গায় কিন্তু I1 লিখতে পারি এবং I4 এর জায়গায় I2 লিখতে পারি। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের শর্তগুলো যদি আমরা 4 নম্বর সমীকরণে প্রয়োগ করি, তাহলে আমরা 4 নম্বর সমীকরণটা কি দাঁড়ায় একটু দেখো। তাহলে কি করব? 1 ও 2 নম্বর শর্তগুলো কোথায় বসাবো? 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে I3 এর মান হচ্ছে I1, I4 এর মান হচ্ছে I2, তাহলে S/Q। এটাকে যদি 5 নম্বর সমীকরণ দেই, তাহলে 3 নম্বর আর 5 নম্বর সমীকরণ কিন্তু সেম, I1 I2 I1 I2, তাহলে 3 নম্বর ও 5 নং হতে পাই। তাহলে আমরা কি লিখব? তাহলে লিখব হচ্ছে S/Q R/P, R/P। তাহলে এই জিনিসটাকে পিটাকে যদি এখানে নিয়ে আসি, P/Q আর এসটাকে এ পাশের নিচে নিয়ে আসলাম, তাহলে এটাই হলো আমাদের হুট-স্টোন ব্রিজের ভারসাম্য অবস্থার সমীকরণ, P/Q R/S। তাহলে এই শর্তটা কখন হবে? P/Q R/S এই জিনিসটা কখন পাবো? যদি এই পথ দিয়ে কোনো কারেন্ট না যায়, তাহলে আমাদেরকে যদি কখনো বলে এভাবে যদি একটা বর্তনী দিয়ে থাকে প্রশ্নের মধ্যে, যদি বলা হয় হুট-স্টোন ব্রিজটি কি সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা কেমনি প্রমাণ করব? তখন আমাদের প্রমাণ করতে হবে P/Q এর যে মান আসবে R/S এরও ঠিক সেই মান আসবে। এই যে P/Q/R/S এগুলো কিন্তু রোধ, P একটা রোধ, Q একটা রোধ, R একটা রোধ, S একটা রোধ। এই রোধগুলো P/Q রোধের মান যেটা আসবে, R/S এর মানও যদি সেটা আসে, তাহলে এই গ্যালভানোমিটার সাম্যাবস্থায় আছে বিবেচনা করতে হবে। অর্থাৎ এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, এদিক দিয়ে গিয়ে এদিকে আসবে, আবার এদিকেও আসতে পারে, মানে এদিক থেকে এসে এখান থেকে এসে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখানে এসে এদিকে চলে আসবে। এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট আসবে না। এই জন্য হুট-স্টোন ব্রিজের সাম্যাবস্থার সমীকরণ বলা হয় কোনটাকে? এই P/Q R/S। এটা হচ্ছে মূল সমীকরণ, হুট-স্টোন ব্রিজের ভারসাম্য অবস্থার সমীকরণ। এখানে
কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো পি হচ্ছে প্রথম বাহুর রুট, নির্দিষ্ট। প্রথম বাহু বললেই পি ধরতে হবে, দ্বিতীয় বাহু বললেই কিউ ধরতে হবে, তৃতীয় বাহু বললে আর ধরতে হবে, চতুর্থ বাহু বললে এস ধরতে হবে। মানগুলো কিন্তু নির্দিষ্ট। প্রথম বাহু বললে পি, চতুর্থ বাহু বললে এস, দ্বিতীয় বাহু বললে কিউ, আর তৃতীয় বাহু বলতে এস। শোনো, এটা হচ্ছে প্রথম বাহুর রুট, আর কিউ হলো দ্বিতীয় বাহুর রুট, আর হলো তৃতীয় বাহুর রুট, এস হলো চতুর্থ বাহুর রুট। এই মানগুলো কিন্তু নির্দিষ্ট, এবং এদের অনুপাত যদি সমান হয় তাহলে গ্যালভানোমিটার সাম্যাবস্থায় আছে, অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট আসবে না। এবং এটা দিয়ে কিন্তু পরীক্ষায় অনেক অঙ্ক আসছে। এইগুলো দিয়ে আমরা নেক্সট ক্লাসে হুইটস্টোন ব্রিজ এবং কির্চফের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র প্রয়োগ করে বিভিন্ন বর্তনী সলভ করতে